অনেক শুভেচ্ছা, নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই বন্ধুদের। আমাকে দেখেই বুঝতে পারছো নতুন বছরটা যে আমার কেমন কাটবে, আদৌ কাটবে কিনা জানি না। খুব শরীর খারাপ। যাকগে, তবু তো দিনটাকে চালিয়ে নিয়ে যেতে হবে, তো চলবে, যেমন চলে চলুক। আহ, সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা। সবার নতুন বছরটা যেন খুব ভালো কাটে, খুব আনন্দ করে, খুব সুন্দর করে কাটে। কে কি করছো আজকে পয়লা বৈশাখে আমাকে একটু পয়লা জানুয়ারি আমাকে একটু জানিও। বছরের নতুন বছর এটা আরম্ভ হচ্ছে, কাজে আমাকে একটু জানিও কে কি করছো, কে পিকনিকে যাচ্ছ, কি কারা পার্টি করছো। উম, একটু জানিও। আমার তো বয়স হয়ে গেছে, একটা সময় আমিও 31st খুব এনজয় করতাম। কিছু না হলে বাড়িতেই ব্যবস্থা করতাম, আত্মীয় স্বজন ডেকে। আহ, তো তোমরাও একটু জানিও আমাকে। এখন তো বয়স হয়ে গেছে, দুজনে একলা একলা আর কি করব, কিছুই তো খেতেও পারি না। উম, তাই জন্য এখন আর কিছু করা হয় না। উম, ওই একলাই কাটে। তোমরা আমাকে একটু জানিও, একটু বন্ধু হয় আমরা, আস্তে আস্তে বন্ধুত্ব হয়ে যাবে। অনেক দিন হয়ে গেল। এটা মেয়েদের একটা স্বরচিত সাহিত্য, গল্প, কবিতার অনুপ্রেরণা বলতে পারো, যে মেয়েরা কিছু করতে পারে। মেয়েরা যে শুধুই রান্না করে না, মেয়েরা এগিয়ে যেতে পারে। তারা সুযোগ পেলে তারা যে কিছু করতে পারে, সেটারই একটা নমুনা। সেটা নিয়ে একটু কথাবার্তা বলা। হ্যাঁ, মেয়েরা যে কিছু করতে পারে সেটার প্রমাণ মেয়েরা অনেক আগেই দিয়েছে। মেয়েরা পাইলট পর্যন্ত হয়ে গেছে, ডাক্তার তো দূরের কথা, হাজার হাজার মেয়ে ডাক্তার, মহিলা ডাক্তার এবং ইঞ্জিনিয়ার। স্বামীদের কাঁধে কাঁধ মিলিয়ে তারা কাজ করে। বাড়িতে এসেও স্বামী স্ত্রী দুজনেই কাজ করে। কাজেই স্বামী স্ত্রী দুজনে মিলে যদি কাজ করে, তাহলে মেয়েদের কাজ করতে অসুবিধা হয় না। কিন্তু আমাদের সময় হতো পরিশ্রান্ত হয়ে হয়তো স্কুলে টিচার যারা ছিলেন, পরিশ্রান্ত হয়ে ফিরলেন টিচার, তখন এসেই স্বামীর হুকুম তামিল করতে হতো, শ্বশুর শাশুড়ির হুকুম তামিল করতে হতো। শিগগিরই বৌমা জল দাও, আজকে তোমার ফিরতে অনেক দেরি হয়ে গেল, বাবা বাসে ভিড় ছিল, ওটা তো তোমার একটা বাহানা। এরকম সমস্ত অভ্যেস তখনকার লোকেদের ছিল। সে তুলনায় এখনকার শ্বশুর শাশুড়িরা অনেক মডার্ন, অনেক আধুনিক মনের মেয়ে, অনেক মনের মানুষ। তারা পুত্রবধূটিকে সত্যিই নিজের কাছের করে তুলতে চান। বৌমা বলে তার একটা আলাদা তকমা পড়ে যায় না। আচ্ছা, আজকে আমি ধারাবাহিক যেটা পড়ছিলাম, দিয়ার ডায়েরি থেকে, আজকে পঞ্চম অবধি পড়েছিলাম, আজকে ষষ্ঠ পর্ব পড়ছি। ঘরে ঘরে কত যে দিয়াদের গোপন কান্না গুমড়ে মরত, তার খবর আর কে রাখে। সব কিছুরই ব্যতিক্রম থাকে, তেমনি দিয়াদের ক্ষেত্রেও ব্যতিক্রম আছে। এমন অনেক দরদি স্বামী ছিলেন, যারা শ্বশুর শাশুড়ির হাত থেকে লাঞ্ছিত বধূর মান রক্ষা করতেন। সবাই যে খারাপ হতেন তা নয়, তবে মেয়ে বউয়ের মধ্যে একটা ফারাক প্রায় সব ক্ষেত্রেই থেকে যেত। অনেক বাড়িতে বউয়ের শরীর খারাপ হলে শ্বশুরবাড়ির লোকেরা, স্বামী সবাই তৎপর হয়ে ডাক্তার ডেকে চিকিৎসা করিয়ে বধূটিকে সুস্থ করে, পুষ্টিকর খাবার খাইয়ে বধূটিকে সুস্থ করে তোলার ব্যবস্থা করত। দিয়ার এক বন্ধুর শ্বশুর শাশুড়ি ছিল খুবই দজ্জাল। মেয়েটি ছিল খুব শান্ত স্নিগ্ধ। হাজার পরিশ্রম অপমানেও মুখ দিয়ে কথা বার হতো না। তার স্বামী তাকে বলেছিল, এত সহ্য করো কেন তুমি? নিজের প্রতিবাদটা নিজেকেই করতে হয়। রাতের বেলা পরিশ্রান্ত স্ত্রীকে কাছে টেনে মাথায় হাত বুলিয়ে লুকিয়ে তার প্রিয় খাবারগুলো এনে দিত, আবার দরজা বন্ধ করে জোর করে খাইয়ে তবে ছাড়ত। স্বামী এত ভালো হলে মেয়েরা সব কষ্ট সহ্য করে নিতে পারে। দিয়ার মনে হতো, তার স্বামী যদি এরকম হতো,
তার কোনো সমস্যাই থাকতো না। তখন সে বুঝতে পারত, আর যে যাই বলুক, আসল লোকটি তো সমস্যাই থাকতো না। আসল লোক আসল মানুষটা তো ঠিক আছে, কিন্তু এরকম সংখ্যায় খুব কম হতো। বিয়ের পর প্রথম ২ বছর তার স্বামীও খুব ভালো ছিল। তাকে ভরিয়ে রাখতো। কোথাও ট্যুরে গেলে কিছু না কিছু হাতে করে নিয়ে আসতই। তারপর আস্তে আস্তে একদম বদলে গেল। এই বদলের দায়টাও দিয়ার ওপর দিয়ে দিত। বলতো দিয়া নাকি তাকে মোটেই সময় দেয় না, তাই সে বাইরের সময় কাটাতে যায়। আশ্চর্য পুরুষের স্বভাব! সংসারে ত্রুটি হলেও স্ত্রীর ওপর মেজাজ, আবার সংসার নিয়ে ব্যস্ত থাকলেও সময় না দেওয়ার অজুহাত। একটা কথা দিয়া বুঝতে পারত না, সংসারটা তো তারই। দিয়া তো আর বাপের বাড়ি থেকে সংসারটা আঁচলে বেঁধে নিয়ে আসেনি। দিয়ার মাঝে মাঝে মাইগ্রেন শুরু হয়েছিল। তার শাশুড়ি যতদিন বেঁচে ছিলেন, তার জ্যাঠা শ্বশুররা বিশেষ নাক গলাতে পারতেন না। বিশেষ করে ঠাকুর চাকুরের পেছনে লেগে লেগে থাকা একদম পছন্দ করতেন না। শাশুড়ি দিয়ার বিয়ের ৭ মাসের মাথায় মারা গিয়েছিলেন। ৩ মাস সুস্থ ছিলেন, আর ৪ মাস অসুস্থ হয়ে মারা যান ক্যান্সারে। তিনি খুবই স্নেহময়ী ছিলেন, কিন্তু দিয়ার ভাগ্য খারাপ, তাই মাত্র ৩ মাসের মাথায় সব শেষ হয়ে গেল। পেটে ২.৫ পাউন্ডের টিউমার। পেট কেটে দেখা গেল রোগ সমস্ত ছড়িয়ে পড়েছে। দিয়া বিয়ের পর থেকে দেখেছে শাশুড়ি একটু দেরি করে ঘুম থেকে ওঠেন। তাকে বলতেন তাকে বলতেন পেটে বড্ড ব্যথা হয় তো, তাই জন্যে সারা রাত ঘুমোতে পারি না, ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়। তোকেও এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে না, তুই দেরি করেই উঠিস। কিন্তু যখন মারা গেলেন বা রোগটা ধরা পড়ল, তখন সবার আঙুল উঠল দিয়ার দিকে। কি বউ যে সংসারে এলো, সব ছারখার হয়ে গেল। দিয়া ভাবে, তার এত শক্তি! মাত্র ৩ মাসের মধ্যেই ২.৫ পাউন্ডের টিউমার পেটে সৃষ্টি হয়ে গেল। অথচ বাড়ির যিনি গুরুদেব, যিনি পছন্দ করে দিয়াকে নিয়ে এসেছিলেন দেখে, তিনি এটা বুঝতে পারলেন না যে দিয়া কত অপয়া, কেন তাকে পছন্দ করেছিলেন এই অপমানের মধ্যে ফেলার জন্যে। কিন্তু তবু বলবো, দিয়াকে যদি কেউ ভালোবেসে থাকে, তবে ওই গুরুদেব মানুষটি গুরুদেবই ভালোবেসেছিলেন। গুরুদেব দিয়াকেও ভীষণই ভালোবাসতেন। যন্ত্রণায় আর তখন কারোর চোখ যখন বাড়াবাড়ি হলো, সব দোষ হলো সে অপয়া, তাই বাড়ির এত বড় অঘটন ঘটল। শাশুড়ি চলে যাওয়ার পর দিয়ার ২ জ্যাঠা শ্বশুর যেন হাতে স্বর্গ পেল। মনের সুখে কাজের লোকেদের পেছনে লাগতো, আর তারা কাজ ছেড়ে চলে যেত। তখন অত লোকের রান্না, ছোট বাচ্চা নিয়ে দিয়াকে করতে হতো। পরিশ্রমের শেষ থাকতো না। রাতের বেলা মেয়ে কেঁদে উঠলেও পরিশ্রান্ত ক্লান্ত শরীরে দিয়া মেয়েকেই বকে দিত। ছোট মেয়েটা আরও জোরে চিৎকার করে কাঁদতে আরম্ভ করতো। দিয়ার স্বামী বিরক্ত হয়ে বলতো, ওইটুকু মেয়েকে বকলে তো ও কাঁদবেই, কিন্তু নিজে উঠে ধরে উপকারও করতো না। নিজে উঠে ধরে যে কান্না থামাবে, সে উপকারও করতো না। দিয়া কোনো রকমে মেয়েকে কোলে নিয়ে গুলে ফ্লাস্কের জলে দুধ গুলে তাকে খাইয়ে আবার ঘুম পাড়াতো। এইভাবে দিন চলতে চলতে দিয়ার গান, কবিতা, সব সুকুমার বৃত্তিগুলো যেন কবে মরে গেল। এইভাবে দিন চলতে চলতে দিয়ার গান, কবিতা, সব সুকুমার বৃত্তিগুলো যেন সবে সবই মরে গেল, কবে কবরের তলায় চলে গেল। তবুও দিয়া প্রাণপণ যুদ্ধ করত, ২ মেয়ে যাতে মানুষের মতো মানুষ হয়, তার মতন অবস্থা যেন না হয়। প্রতি বছর গুরুদেবের জন্মদিন হতো।
দিয়াদের বাড়িতে হতো সে এক মহোৎসব। বাড়িতে মেয়ে বলতে শুধু দিয়া, অতএব তাকেই সব সামলাতে হতো। আগে থেকেই গুরুদেবের ঘর পরিষ্কার করা হতো। দুদিন আগে গুরুদেব এসে যেতেন বাড়িতে। তবু ওই মানুষটি দিয়াকে খুব ভালোবাসতেন। ভোর 5টায় উঠে ওকে চা দিয়ে তারপর শ্বশুরকে চা দিত দিয়া। যত বেলা বাড়তো এক একজন করে শিষ্য আসতে থাকতো, তাদের সবাইকে চা দেওয়ার ব্যবস্থা। জন্মদিনের দিন ভোরবেলা থেকে সমস্ত শিষ্যরা আসতো, তাদের চা দেওয়া হতো। ওপরের কচুরি ভাজা হতো কুমারী ভোজনের জন্যে। কুমারী ভোজনের পর কুমারী ভোজনের প্রসাদ সবাইকে দেওয়া। তখন অবশ্য অনেক শিষ্য সামন্ত যারা এসে যেতেন তারাই দিতেন। তারপরে সবাইকে কুমারী ভোজনের খাবার দেওয়া হতো। তখন দিয়াকেও জোর করে কোনো কোনো কাকিমা আদর করে ভালোবেসে খাইয়ে দিতেন, এই তুই খা তো। তারপর গুরুদেবের ভোগের যে রান্নাটা সেটা ঠাকুর করতো না, দিয়া দিয়া নিজে করতো। পায়েসটা তার ননদ করতো। তার ননদ নন্দাইরাও এসে যেত। ঠাকুরকে অনবরত ফরমাস করা হতো, এটা নিয়ে এসো সেটা নিয়ে এসো, তাই রান্নার কাজ এগোতে পারতো না। অতএব দিয়া একদিকে রান্না অন্যদিকে ফরমাইশও সারত। হঠাৎ শ্বশুরমশাই এসে হয়তো বলতেন, দিয়া চট করে 1 কাপ চা, 4টে বিস্কুট আর 4টে পান দাও তো। দিয়াও যত তাড়াতাড়ি পারত তার হুকুম তামিল করত। তার মধ্যে তিনি অনেক রকম ওষুধও খেতেন। টাইমে টাইমে সব ওষুধ দিয়ে টাইমে টাইমে সব ওষুধও খেতেন। টাইমে টাইমে সব ওষুধ দিয়ে যেত সবসময়। টাইমে টাইমে সব ওষুধ দিত। এক পায়ে খাড়া থাকতো সবার হুকুম তামিলের জন্যে। দিয়ার মনে যে অসংখ্য কবিতার ছন্দ, গানের সুর গুনগুনিয়ে যেত, তা মনের মধ্যেই থেকে যেত। এর ফলে দিয়ার একটা ভুলে যাওয়ার অসুখ হলো। একটা কথা বলতে গিয়ে আর একটা কথা বলে ফেলতো, একটা কাজ করতে গিয়ে আর একটা কাজ করতো। সবাই সেগুলো নিয়ে হাসি ঠাট্টা করলেও পরবর্তীকালে সে জেনেছিল এটা একটা মানসিক অসুখ। আজ এই পর্যন্তই থাক। এর পরের দিন আমরা দিয়ার ডায়েরি আবার শুনবো।